জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধানমন্ত্রী অংশ নেবেন উচ্চ পর্যায়ের বৈঠকেও। নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে 3 বিদেশি সাক্ষী আনার অনুমতি, পরবর্তী শুনানি 10 অক্টোবর। ভোটে না আসলে সংকটে পড়বে বিএনপি বলছে আওয়ামী লীগ, আর পাতানো নির্বাচন নয় হুঁশিয়ারি ফখরুলের। রাজধানী সহ দেশের অধিকাংশ মার্কেটে অগ্নি নিরাপত্তা নেই, ঝুঁকি এড়াতে সহযোগিতায় প্রস্তুত ফায়ার সার্ভিস। এশিয়া কাপে 8ম শিরোপা ভারতের, ফাইনালে লজ্জার রেকর্ড শ্রীলঙ্কার। ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। সংস্কারের শেষ দিকে ঐতিহ্যবাহী ঢাকা গেট শিগগিরই উন্মুক্ত হবে দর্শকদের জন্য। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 22 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে এবারও বাংলায় ভাষণ দেবেন বঙ্গবন্ধু কন্যা। পাশাপাশি রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথাও রয়েছে। ফারজানা শোভা জানাচ্ছেন বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এখন নিউ ইয়র্কের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল 10:12 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে 4 ঘণ্টা যাত্রা বিরতির পর নিউ ইয়র্ক সময় 17 সেপ্টেম্বর রাত 10:50 জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা আছে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটির। 18 সেপ্টেম্বর বসছে জাতিসংঘের সাধারণ পরিষদের মূল অধিবেশন। এর ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি, সার্বজনীন স্বাস্থ্য ও অর্থায়ন সহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সাইট ইভেন্টে যোগ দেবেন। 17 থেকে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী 19 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে উচ্চ পর্যায়ের বিতর্কের প্রথম দিনে যোগ দেবেন। 22 সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর 1টা থেকে 2টার মধ্যে ভাষণ দেবেন বঙ্গবন্ধু কন্যা। 19 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত নৈশভোজে যোগ দিতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী 18 সেপ্টেম্বর নিউ ইয়র্কের রকফেলার সেন্টারে ইউনিডো ও ডেলোয়েট আয়োজিত থট ফর ফুড, কোলাবোরেটিং ফর ফুড সাপ্লাই চেইন ইনোভেশন টু অ্যাক্সিলারেট দ্য এসডিজিস শীর্ষক উচ্চ পর্যায়ের সম্মেলনে বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে। একই দিনে ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে এসডিজি সামিট লিডার্স ডায়ালগ 4 শীর্ষক আরেকটি সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24 সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে যাবেন সরকার প্রধান। এরপর যুক্তরাজ্য হয়ে 4 অক্টোবর দেশে ফিরবেন বঙ্গবন্ধু কন্যা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে এফবিআইয়ের একজন এবং কানাডিয়ান রয়্যাল মাউন্টেড পুলিশের 2 সদস্যকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এই অনুমতি দেন। এর আগে গত 12 সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন সাক্ষীদের আদালতে হাজির করার অনুমতি চেয়ে আবেদন করলে শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত। এরপর বিদেশি 3 জনের সাক্ষ্য নেয়ার আবেদনের উপর শুনানি হয়। আদালত আবেদনটি মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 10 অক্টোবর দিন ধার্য করেন। দুর্নীতির মাধ্যমে যে তারা যে গাড়ি উপহার দিয়েছিল, সেই দুর্নীতি মামলায় জ্বালানি প্রতিমন্ত্রী একে মোশাররফ হোসেন সাহেব আসামি ছিলেন। কাশেম শরীফ নাইকোর যে প্রেসিডেন্ট, তিনি ওর নামে এখানে আসেছিলেন। সেই মামলায় রয়্যাল মাউন্টেন পুলিশ বিদেশি তারা কানাডা থেকে এসে নাইকোর বিরুদ্ধে যে ইনভেস্টিগেশনটা করেছিলেন সেই মামলায় সাক্ষী দিয়েছেন। নাইকো একটা করাপ্টেড কোম্পানি, যেটা সম্প্রতি আমাদের আপিল বিভাগের পূর্ণাঙ্গ একটি রায়, সেটার আমরা কিছু আজ পেয়েছি। কাজে ওদের হবে 2 জন, ও 2 জন ইনভেস্টিগেটেড ছিল, কানাডিয়ান রয়্যাল পুলিশের, আরেকজন FBI, এই 3 জন।
আওয়ামী লীগ গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে বলেই বিএনপি রোড মার্চের মতো আন্দোলন কর্মসূচি করতে পারছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানক। আর নির্বাচনে অংশ না নিলে বিএনপি গভীর সংকটে পড়বে বলে মনে করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সহকর্মীদের সহায়তায় মাহমুদ হাসানের প্রতিবেদন। রাজধানীর মোহাম্মদপুরে পুড়ে যাওয়া কৃষি মার্কেট পরিদর্শনে আসেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এই সময় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করা হচ্ছে বলে জানান তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নানক বলেন, নির্বাচন ছাড়া বিএনপি রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার আহ্বানও জানান এই আওয়ামী লীগ নেতা। যদি বিএনপি তাদের ভুল পথ ছেড়ে দিয়ে নির্বাচনের পথে আসে, নির্বাচন ছাড়া বিএনপির রক্ষা পাওয়ার, নিজের দলকে রক্ষা করার আর কোনো উপায় নেই। এদিকে কুষ্টিয়ায় দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক শেষে বিএনপিকে সরকার পতনের আন্দোলনের খেলা বন্ধ করে কিভাবে নির্বাচন করা যায় সেদিকে মনোনিবেশ করার আহ্বান জানান মাহবুবুল আলম হানিফ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে তারা চরম রাজনৈতিক সংকটে পতিত হবে। যদি আমাদের বিদেশি বন্ধুরা এই নির্বাচন আবার সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে কিনা সেটা দেখতে চান, তাহলে তারা তাদের ইচ্ছামতো পর্যবেক্ষণ পাঠাতে পারে। আমাদের সরকার পক্ষ থেকে স্বাগত জানাবে। আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে উল্লেখ করে হানিফ বলেন, বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে এটি আবারও তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত হবে। তো সেই নির্বাচনে অংশ যদি না নেয় বিএনপি, তাহলে আবারও বিএনপি রাজনৈতিক ভুল সিদ্ধান্তে পরিণত হবে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন। আগের মতো পাতানো নির্বাচন করতে চায় বর্তমান সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলা মামলা দিয়ে বিএনপিকে সরকার নির্বাচন থেকে দূরে রাখতে চায় বলেও মন্তব্য করেন ফখরুল। রাজশাহী বিভাগে তারুণ্যের রোড মার্চে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। রোববার দুপুরে বগুড়ার আদমদীঘির গোয়াহাট চত্বর থেকে শুরু হয় সরকার পতন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তারুণ্যের রোড মার্চ। হয় সংক্ষিপ্ত পথসভাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি। সংসদ বিলুপ্ত করো আর নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করো। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান বিএনপি মহাসচিব। নওগাঁর বাইপাস বরুণকান্তি এলাকায় হয় সংক্ষিপ্ত পথসভা। নওগাঁয় সংক্ষিপ্ত পথসভা শেষে ১২৯ কিলোমিটার পথ অতিক্রম করে রাজশাহীর মাদ্রাসা মাঠ সংলগ্ন সড়কে গিয়ে শেষ হয় তারুণ্যের রোড মার্চ। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। সচেতনতার অভাবে রাজধানী সহ সারা দেশের অধিকাংশ মার্কেটে অগ্নি নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে ঝুঁকি এড়াতে যে কোনো ধরনের সহযোগিতা করবে তারা। আহমদ বাবুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানীর নবাবপুরে দেশের সবচেয়ে বড় ইলেকট্রিক্যাল মার্কেট। প্রতিদিন এখানে ১৩৭টা মার্কেটে লেনদেন হয় শত শত কোটি টাকার, কিন্তু আগুনের জন্য নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। কয়েক বছর আগে কিছু অগ্নি নির্বাপক যন্ত্র লাগানো হলেও সেগুলোর কার্যকারিতা এখন আর নেই। প্রপারলি যেটা ফায়ার সলিউশন চাচ্ছেন, ওই সলিউশন আমাদের নবাবপুরে কোনো মার্কেটেই নেই। পুরান ঢাকায় যে সমস্ত মার্কেট আছে এগুলো নিয়ে আমরা শঙ্কায় আছি। আমি আমার দোকান করতেছি, পাশের জনের দোকান করতেছে, কেউ এই ব্যাপার নিয়ে অতটা সতর্কমূলক অবস্থান নিচ্ছে না। এখন এটা কেউ চাইলে একটা দোকান এটা নিতে পারবে না, এটা ইলেকট্রিক অ্যাসোসিয়েশন থেকে নিতে হবে। ব্যবসায়ীরাও স্বীকার করছেন নবাবপুরের কোনো মার্কেটে আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। আমাদের ফায়ারের যে এইগুলো আছে, কি বলে এটাকে, কন্টেনার যেগুলো, ওগুলো আছে ৬-৭ বছর আগে দিচ্ছি, তখন অবশ্যই চলছে, দেখছি আমরা, কিন্তু এখন আমরা পরীক্ষা করি না, দেখিও না। আর এটা তো মনে হয় টাইম কয় বছর থাকে? এক বছর না ৬ মাস, কিন্তু অনেক পুরানো জিনিস। ওয়াসা, ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের সচেতনতার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন ব্যবসায়ী নেতারা। সম্পূর্ণ যে আমরা সঠিকভাবে করতে পারবো তা বলছি না, বাট
সবার কানে ঘরে ঘরে পৌঁছায় দিব। বিশেষ করে আমাদের প্রত্যেকটা দোকানে তারা বুঝবে যে আমাদের ফায়ার সেফটির জন্য আমাদের এই করা দরকার। উইদিন 6 মান্থ আমরা একটা পর্যায়ে চলে আসতে পারি। দেশের বাজারে আধুনিক ফায়ার অ্যালার্ম ও হাইডেন্ট সিস্টেম পাওয়া যায়। এসবের মাধ্যমে দ্রুত আগুন লাগার স্থান নির্ণয় করে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া রয়েছে বিশেষ ধরনের বল, যেটি দোকান অথবা বাসায় রাখলে অন্তত 100 বর্গফুট এলাকা আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব। আগুন নিয়ন্ত্রণের যন্ত্রপাতি আমদানিকারকরা বলছেন, প্রযুক্তির যুগে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব। মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগলো, ওখানে যদি ব্যবসায়ীরা 15 থেকে 20 লাখ টাকার মতো খরচ করে যদি ওইখানে ফায়ার হাইডেন্ট সিস্টেম করতো, তাহলে কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটতো না। একের পর এক মার্কেটগুলো পড়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা কেউ গ্রহণ করতেছে না। আগুনের বিষয়ে মানুষের সচেতন হওয়ার পাশাপাশি ফায়ার সার্ভিসকে দ্রুত জানানোর অনুরোধ জানান কর্মকর্তারা। দেশের বেশিরভাগ মার্কেটের আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়। এ কারণে বিদ্যুতের লাইনের লোড পরীক্ষা করা দরকার। প্রতিষ্ঠানে কী ধরনের দাহ্য বস্তু থাকে, আপনার প্রতিষ্ঠানে কি ব্যবহার করা হবে, এগুলোর উপর নির্ভর করে একটা ফায়ার সেফটি প্ল্যান প্রণয়ন করা থাকে এবং এই ফায়ার সেফটি প্ল্যান অনুযায়ী যদি আপনি সেটার বাস্তবায়ন করেন, তাহলেই ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে এই বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারবে এবং সেটা হলো একটা স্থায়ী ব্যবস্থা। আগুন নিয়ন্ত্রণে বাধা না দিয়ে ফায়ার ফাইটারদের সহযোগিতারও আহ্বান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তাদের। ফায়ার সার্ভিস রাত দিন 24 ঘন্টা প্রস্তুত থাকে একটা টেলিফোনের অপেক্ষায়। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। কৃত্রিম সংকট তৈরি করতে আলু মজুত করলে খোদ ব্যবসায়ীরাই ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন হিমাগার মালিকরা। বলছেন, দাম আরও বাড়িয়ে দেওয়ার জন্য মধ্যস্বত্বভোগীরা মজুত থেকে আলু ছাড়ছে না। এই অবস্থায় আলু পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাইফুর রহমান টিটু রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। দেশের আলুর চাহিদার একটি বড় অংশ আসে মুন্সিগঞ্জ থেকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলার চাহিদার চেয়ে 1,65,000 টন বেশি আলু হিমাগারগুলোতে মজুদ রয়েছে। হিমাগার মালিকরা জানিয়েছেন, হিমাগারে থাকা আলু শেষ করতে হলে প্রতিদিন কমপক্ষে 600 বস্তা শেডে রেখে বাজারজাতের প্রস্তুতি নিতে হবে। কিন্তু এখন 1 বস্তা আলুও হিমাগার থেকে বের করছে না মজুতদাররা। আলুটা কিন্তু মানে 1-2 বছর রাখার জিনিস না। এই বছরেরটা এই বছরই আমাকে শেষ করতে হবে। সবাই হয়তো একটু ধারণা একটু দামটা বাড়বে, আরেকটু বাড়বে এই আশা করে রাখছে। এখন সে বছর আরেকটু বাড়বে করতে করতে তো আরেকটু আবার বসেও যেতে পারে। এমন পরিস্থিতিতে আলু কিনতে এসে খালি হাতে ফিরছেন ব্যাপারীরা। আলু বেচে না তো আমরা আলু কিনুম করতে বেচুম করতে না, আমরা তাই বয়ে থাই। কৃষি কর্মকর্তা জানিয়েছেন, মুন্সিগঞ্জে আগামী মৌসুম পর্যন্ত এই জেলার আলুর চাহিদা 95 টন, আর 60টি হিমাগারে মজুদ আছে 2,60,000 টন। এখানে মধ্যস্বত্ব ব্যবসায়ী বা অন্য কোনো বিষয় আছে যারা আলুটাকে কৃত্রিমভাবে বৃদ্ধি করছে। এই মধ্যে আলু বৃদ্ধি আসলে আমরা কোনো যুক্তিযুক্ত কারণ দেখছি না। কোল্ড স্টোরের যে মধ্যস্বত্ব ভোগীরা আছে তাদের নামের তালিকা এবং তারা কতটুকু আলু রেখেছে এবং কতটুকু আলু খালাস করেছে, এর তালিকা তারা তৈরি করতে হবে। এটা আমাদেরকে তারা প্রতি 3 দিন অন্তর আমাদেরকে আপডেট জানাবে, সেটা ধরে আমরা কাজ করব। আলু চাষিরা 12 টাকা কেজিতে আলু বিক্রি করলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। রত্না জামান, 21 টেলিভিশন। পাহাড় শূন্য হয়ে পড়ছে পার্বত্য অঞ্চল। অবৈধভাবে পাহাড় কাটায় একদিকে যেমন বাড়ছে ভূমিধসের আশঙ্কা, অন্যদিকে হুমকিতে জীববৈচিত্র্য। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চললেও কি পরিমাণ পাহাড় কাটা হয়েছে তার তথ্য নেই প্রশাসনের কাছে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। বান্দরবানের বিভিন্ন এলাকায় শুষ্ক মৌসুম এলেই চলে পাহাড় কাটার মহোৎসব। বসতবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, পুকুর জলাশয় ভরাট, বাঁধ নির্মাণ, ইট ভাটা এবং রাস্তা নির্মাণের নামে সরকারি, বেসরকারি ও ব্যক্তি মালিকানায় প্রভাবশালীরা এসব পাহাড় কাটেন। এক চক্র আছে পাহাড় কাটে, এই কারণে বান্দরবনের পরিবেশটা নষ্ট হয়ে যায়। গাছ পাহাড় কাটার কারণে পাহাড় ভেঙে পড়ে যায়। গেল 1 বছরে বান্দরবান জেলায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে 28টি এনফোর্সমেন্ট মামলা, 11টি নিয়মিত মামলা, 70 লাখ টাকা জরিমানা ও 5টি মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। তাদের তথ্য মতে 1 বছরে এ জেলায় পাহাড় কাটা হয়েছে প্রায় 2 একরের মতো।
প্রভাবশালী সিন্ডিকেট চক্রের কারণে পাহাড় কাটা বন্ধ হচ্ছে না বলে জানান এই কর্মকর্তা। পাহাড় কাটার প্রবণতা এটা দিন দিন বাড়তেছে, বিভিন্ন অজুহাতে সে পাহাড় কাটবে, এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়ে যায়। আমাদের উপস্থিতিতে যে ঘটনাটি ঘটে সেটা আমরা বিচার করতে পারি, কিন্তু যেটি আমাদের তখন যদি কাউকে পাওয়া না যায় সেটা আমরা পরিবেশের মাধ্যমে মামলা দিয়ে থাকি। খাগড়াছড়িতে যত্রতত্র পাহাড় কাটায় উজাড় হচ্ছে বনাঞ্চল, নিচে নেমে যাচ্ছে পানির স্তর। সবুজবাগ, কুমিল্লা টিলা, বিসিক শিল্পনগরী, রামগড়, দীঘিনালার উঁচু উঁচু পাহাড় কেটে সমতল করে তৈরি করা হচ্ছে বসতবাড়ি। খাদ জায়গাটা মানে কোর্ট বিডিএর মাধ্যমে নিয়েছি, এরপরে আমরা নিজেরা ঘর বাঁধছি। প্রশাসন বলছে অভিযোগ পেলে মোবাইল কোর্ট করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বছরে কতগুলো পাহাড় কাটা হয় এমন কোনো তথ্য সংরক্ষিত নেই তাদের কাছে। কিন্তু আমরা এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তড়িৎ কোনো পদক্ষেপ আসলে দেখিনি। আমাদের যে নজরদারি প্রশাসনে সেটা আমরা আরো বৃদ্ধি করেছি। আশা করি আমরা অদূর ভবিষ্যতে যে পাহাড় কাটার যে ব্যাপারটা সেটা কমিয়ে আনতে পারবো। অন্যদিকে রাঙামাটি জেলায় ৬,১১৬ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে পাহাড়, কিন্তু জনবসতি বৃদ্ধি পাওয়ায় বাসস্থান নির্মাণ আর ইমারত তৈরি করতে প্রায় কাটা হচ্ছে পাহাড়। জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে আমাদের পাহাড় কাটা বন্ধ করতে হবে। আমরা পরিবেশের উপর অত্যাচার করছি, প্রকৃতি সেই হিসেবে প্রতিশোধ দিচ্ছে, ভূমিধস হচ্ছে। সদর উপজেলা ও কাউখালীতে সবচেয়ে বেশি অবৈধভাবে পাহাড় কেটে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে। পাহাড় কাটার রোধে জনসচেতনতা সৃষ্টির জন্য আমরা কাজ করেছি। আমরা বিভিন্ন জায়গায় পোস্টার, ফেস্টুন এবং সাইনবোর্ড স্থাপন করেছি। গেল এক বছরে এ জেলায় 28টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। একজনকে কারাদণ্ড সহ জরিমানা করা হয় প্রায় 43 লাখ টাকা। রত্না জামান, 21 টেলিভিশন। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে বলে জানালেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। দুপুরে সাভার সেনানিবাসে কোর অফ মিলিটারি পুলিশ সেন্টার স্কুলে সেনাবাহিনীর কোর অফ মিলিটারি পুলিশের ৫ম কোর পুনর্মিলনী ও বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন সেনাপ্রধান। এ সময় জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ আরও বলেন, সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সুনামের সাথে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ.কে.এম. নাজমুল হাসান। দুপুরে দর্শনা সীমান্তে পৌঁছালে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান মহাপরিচালককে অভ্যর্থনা জানান। এরপর বাংলাদেশ ভারত সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মেজর জেনারেল এ.কে.এম. নাজমুল হাসান। আজ ঐতিহাসিক শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে তৎকালীন পাকিস্তানি শাসন, শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছিল বাংলার ছাত্র সমাজ। রক্তাক্ত রাজপথে সেদিনে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মুস্তফা, বাবুল সহ অনেকে। তাদের স্মরণেই দিনটি শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। আরও জানাচ্ছেন পার্থ সারথী। ১৯৬২ সালের ১৭ই সেপ্টেম্বর ছাত্র জনতার ব্যাপক গণ আন্দোলনের রক্তাক্ত স্মৃতি বিজড়িত দিন। পাকিস্তানের তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খান ক্ষমতা দখলের ২ মাস পর ১৯৫৮ সালের ৩০ ডিসেম্বর একটি শিক্ষা কমিশন গঠন করে। শরীফ কমিশন নামে খ্যাত এই কমিশন শিক্ষা বিষয়ে যেসব প্রস্তাব দিয়েছিল তা মূলত ছিল শিক্ষা সংকোচনের নীতি। কলেজ পর্যায়ে বটে, স্কুল পর্যায়ে পর্যন্ত ছাত্রছাত্রীরা এই আন্দোলনে সামিল হয়েছিল। ঢাকা কলেজ এবং জগন্নাথ কলেজ মিলে তারা পরবর্তীকালে ইডেন কলেজ যুক্ত হয় এবং তারা মিলে ইন্টারমিডিয়েট ডিগ্রি সংগ্রাম পরিষদ নামে তারা সংগ্রাম পরিষদ গঠন করে। পরবর্তীকালে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটাকে পিক আপ করে এবং এটাকে সামগ্রিকভাবে একটা সার্বজনীন রূপ নিয়ে যায়। এই যুগসন্ধিক্ষণে ছাত্ররা তাদের শিক্ষার প্রশ্ন নিয়ে মূলত একেবারেই প্রধানত শিক্ষার প্রশ্ন নিয়ে তারা এই আন্দোলনটা করেছে। ততদিনে বাংলা রাষ্ট্রভাষা স্বীকৃতি পেলেও এই ভাষার সাম্প্রদায়িকীকরণের লক্ষ্যে বিকৃতি চলতে থাকে। এমনকি কমিশন বাংলা বর্ণমালা সংস্কারেরও প্রস্তাব করে। মুস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহ সহ আরও অনেকে নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন, অনেককে গ্রেফতার করা হয়েছে এবং সেই কারণে এই ১৭ই সেপ্টেম্বরটি আমাদের
ছাত্রছাত্রীদের জীবনে কালো দিবস হিসেবে আজকে চিহ্নিত হয়ে আছে। যে এই দিনটি ছিল আমাদের সেই সময়কার পূর্ব পাকিস্তানে অধ্যয়নরত শিক্ষার্থী যারা, তাদের জন্য অবমাননাকর এবং তাদের অভিভাবক যারা আছেন তাদের জন্য এটা অগ্রহণযোগ্য। বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষা আন্দোলন নিঃসন্দেহে ইতিহাসে পাক ফেরানো ঘটনা। শিক্ষানীতি বিরোধী সংগ্রাম হলেও এই আন্দোলনের নেপথ্যে ছিল বাংলার ছাত্র সমাজের স্বাধিকার অর্জনের তীব্র বাসনা। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। গেল কয়েকদিন চলা মৃদু তাপপ্রবাহের পর সোমবার থেকে বৃষ্টি আবার বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর ফলে বেশিরভাগ অঞ্চল থেকে তাপপ্রবাহ দূর হয়ে যাবে। গতকাল দেশের মাত্র 4 জেলায় বৃষ্টি হয়েছে। সামগ্রিকভাবে বৃষ্টি কমে যাওয়ায় দিনের তাপমাত্রা বেড়েছে। আবহাওয়া পূর্বাভাসে আরও জানানো হয়েছে, চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গায় ও ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর এবং উত্তর পশ্চিমে যে অঞ্চলগুলো আছে সেই সব অঞ্চল 2-1 জায়গায় থাকতে পারে, কিন্তু আস্তে আস্তে দাহ যেটা আছে ওটা তাপদাহটা প্রশমিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আজকে রাত থেকে হয়তো দেশের কোনো অংশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের যে পূর্বের যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে কিন্তু আজকে রাত্রে থেকে অথবা আগামীকাল থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে থাকবে। যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রা অনেকটা কমে আসবে। এবার ব্যবসা বাণিজ্য সংবাদ। বিশ্বব্যাপী ফের বাড়ল জ্বালানি তেলের দাম। চলতি বছর প্রথমবারের মতো প্রতি ব্যারেলের দাম বেড়ে $100 কাছাকাছি পৌঁছেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, রাশিয়া ও সৌদি আরব উৎপাদন কমানোয় জুনের পর থেকে 30% বেড়েছে বৈশ্বিক তেলের দাম। গেল 10 মাসের মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম সর্বোচ্চ প্রতি ব্যারেল $94 দাঁড়িয়েছে। জুনে যা ছিল $72। জ্বালানি বিষয়ক সংস্থা EIA জানায়, চলতি মাসে সৌদি আরব তেলের উৎপাদন প্রতিদিন 13 লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নেয়। এছাড়া ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়াও তেল সরবরাহ কমিয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সম্প্রতি চীন জেট ফুয়েলের চাহিদা বাড়ালে দাম বাড়তে থাকে। বিশেষজ্ঞদের আশঙ্কা, তেলের দাম বাড়ার জেরে বিশ্বব্যাপী আরেক দফা বাড়বে মুদ্রাস্ফীতি। আন্তর্জাতিক খবর। ইউক্রেন রাশিয়া যুদ্ধ সহসাই শেষ হচ্ছে না উল্লেখ করে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট নেটো প্রধান জেন্স স্টলটেনবার্গ। স্থানীয় সময় রোববার জার্মানিতে সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নেটো প্রধান বলেন, বেশিরভাগ যুদ্ধই শুরু হওয়ার পর প্রত্যাশার চেয়ে বেশি সময় ধরেই চলে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধ বন্ধ করে দিলে তার দেশ আর থাকবে না বলেও জানান তিনি। তবে রুশ প্রেসিডেন্ট পুতিন চাইলে শান্তি ফিরিয়ে আনতে পারেন বলে মনে করেন স্টলটেনবার্গ। এ সময় ইউক্রেন নিঃসন্দেহে শেষ পর্যন্ত নেটোতে থাকবে বলেও জানান। এদিকে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের অংশ হিসেবে নতুন করে ক্রিমিয়া ও রাশিয়ার দক্ষিণ পশ্চিমে তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। অন্যদিকে শস্য রপ্তানির জন্য কৃষ্ণ সাগরে নতুন পথ ব্যবহার শুরু করেছে দেশটি। লিবিয়ায় ভয়াবহ বন্যার পর এবার তীব্র হচ্ছে খাবার পানির সংকট। এরই মধ্যে দূষিত পানি পান করে অসুস্থ হয়ে পড়েছে 55 শিশু। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির পূর্বাঞ্চলের শহর দেরনার মানুষ এখন খাবার পানির চরম সংকটে ভুগছে। বাড়ি ঘর সবকিছু ভেসে যাওয়ায় 1 সপ্তাহ ধরে কাদামাটিতে বসবাস তাদের। এদিকে খাদ্য পানির অভাব তীব্র হলেও ল্যান্ডমাইন বিস্ফোরণের ভয়ে ওই এলাকা থেকে বের হতে পারছেন না অনেকে। জাতিসংঘের তথ্য মতে দেশটিতে এ পর্যন্ত বন্যায় মৃত 1000 জনকে গণকবর দেওয়া সম্ভব হয়েছে। নিহতের সংখ্যা এখন পর্যন্ত 11,300। বাস্তুচ্যুত 40,000-এরও বেশি মানুষ। ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য অ্যামাজনে বিমান দুর্ঘটনায় 14 জন নিহত হয়েছে। অ্যামাজনের মানাউস থেকে প্রায় 400 কিলোমিটার দূরে বার্সেলোস প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় প্রশাসন জানায়, বিমানটিতে একজন পাইলট ও সহকারী পাইলট ছাড়াও 12 জন পর্যটক ছিলেন।
ব্রাজিলের কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে নিহতদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছে। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটতে পারে। নিচে আরও একটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। পরিবারকে সময় দিতে অস্ট্রেলিয়ায় হাতুড়ি সিংহে থাকছে না নিউজিল্যান্ড সিরিজের প্রথম 2 ম্যাচে। শেষ করছি ঐতিহ্যবাহী ঢাকা গেটের খবর জানিয়ে। সংস্কারের শেষের দিকে মীর জুমলার সেই ঢাকা গেট, আর সংস্কার শেষেই দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে 400 বছরের ঐতিহ্য এই স্থাপনাটি। পুরান ঢাকার ইতিহাস সমৃদ্ধ ছোট কাটরা, বড় কাটরা সহ অন্যান্য স্থাপনাগুলোকেও সংরক্ষণের আহ্বান জানিয়েছেন ইতিহাসবিদ মুন্তাসির মামুন। শাকের আরজু রিপোর্ট। শাহবাজ খানের মসজিদের দিকটা ভেঙে গিয়েছিল, মাঝখানেরটা ভেঙে গিয়েছিল, নতুনভাবে করা হয়েছে। সিটি কর্পোরেশনের এই দুটো এবং ডান দিকে যেটা আছে বিশ্ববিদ্যালয়ের দিকে, সেটাকে রেস্টোর করছে বা পুনঃসংস্কার করছে। প্রস্তাব করা হয়েছে যে পুরনো ছবি দিয়ে একটা জাদুঘরের মতো একটা ওয়ালে থাকবে, নতুন কয়েকটি বেঞ্চি থাকলো, একটা ফলক থাকবে। সম্প্রতি দক্ষিণ সিটি কর্পোরেশন পুরান ঢাকার কয়েকটি স্থাপনা সংস্কার কাজে উদ্যোগ নিয়েছে। এর মধ্যে চলতি মাসেই শেষ হবে ঐতিহাসিক স্থাপনা ঢাকা গেটের সংস্কার কাজ। তারপর তা খুলে দেয়া হবে দর্শনার্থীদের কাছে। স্যারেরা যেরকমভাবে আমাদের শিডিউল দিচ্ছে ঠিক সেরকমভাবে আমরা করতেছি। আরও প্রায় 20-25 দিন বা 1 মাসের মতো। নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস সংস্কৃতি তুলে ধরতে মীর জুমলা ঢাকা গেটের মতো বাহাদুর শাহ পার্ক, বলদা গার্ডেন, লালবাগ কেল্লা, জিঞ্জিরা প্রাসাদ, বড় কাটরা, ছোট কাটরা, রূপলাল হাউস, লালকুঠি, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, আর্মেনীয় গির্জা, কার্জন হল, পরিবিবির মাজার সংরক্ষণ ও সংস্কারের প্রয়োজনীয়তার কথা বললেন ইতিহাসবিদরা। বলেছি রূপলাল হাউস, বিশেষ করে বড় কাটরা, ছোট কাটরা একসঙ্গে নিয়ে অবশ্যই রক্ষা করতে হবে। এই 3টি হচ্ছে ঢাকার অন্যতম প্রত্যসম্পদ। এর মধ্যে আহসান মঞ্জিল ছাড়া অন্যান্য স্থাপত্য বিনষ্টের পথে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন উচ্চ পর্যায়ের বৈঠকেও। নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে 3 বিদেশি সাক্ষী আনার অনুমতি, পরবর্তী শুনানি 10 অক্টোবর। ভোটে না আসলে সংকটে পড়বে বিএনপি বলছে আওয়ামী লীগ, আর পাতানো নির্বাচন নয়, হুঁশিয়ারি ফখরুলের। রাজধানী সহ দেশের অধিকাংশ মার্কেটে অগ্নি নিরাপত্তা নেই, ঝুঁকি এড়াতে সহযোগিতায় প্রস্তুত ফায়ার সার্ভিস। এশিয়া কাপে 8ম শিরোপা ভারতের, ফাইনালে লজ্জার রেকর্ড শ্রীলঙ্কা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21eractv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।